দেখো প্রথম যে প্রবলেমটি আছে সেটা পড়ি। গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। দেখো এখানে 4:1 বলা মানে হচ্ছে, এখানে দেখো প্রথমটাকে নির্দেশ করছে স্বাক্ষর, ঠিক আছে, আর পরেরটা নির্দেশ করছে হচ্ছে অক্ষর, এটা নির্দেশ করছে অক্ষর। অর্থাৎ তুমি দেখো এখানে মোট কতজন আছে, 4 আর 1, অর্থাৎ 4 + 1, তাহলে কতজন হচ্ছে, মোট 5 জন। এই মোট 5 জনের মধ্যে 4 জন হচ্ছে স্বাক্ষর, 4 জন হচ্ছে স্বাক্ষর, আর 1 জন হচ্ছে অক্ষর, ঠিক আছে। তো এরকমই টোটাল কতজন আছে, 6,550। তাহলে এরকমভাবে থাকলে পরে কতজন স্বাক্ষর আছে আর কতজন অক্ষর আছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো এবার আমরা ভাষা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি, ঠিক আছে। আমি তোমাদেরকে বেসিক ব্যাপারটা বললাম, এবার আমরা ভাষা দিয়ে করছি, ঠিক আছে। তাহলে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও দাও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত কত বলো, 4:1, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে স্বাক্ষর আমরা এবার বের করবো আনুপাতিক ভাগাহার। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমার আনুপাতিক ভাগাহার বের করার চেষ্টা করতে হবে, ঠিক আছে, বা বের করতে হবে। তাহলে লিখছি স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগাহার কী করে বের করতে হয়, তুমি যেটা বের করছো সে থাকবে লবে, অর্থাৎ তুমি স্বাক্ষর লোক বের করছো, স্বাক্ষরটা কোনটাকে নির্দেশ করে, 4, তাহলে 4 হবে লবে, আর এই অনুপাতের যোগফলটি হবে নিচে, ঠিক আছে, যোগফলটি হবে নিচে। তাহলে কত হচ্ছে, 4/5, অর্থাৎ 5 জনের মধ্যে 4 জন কি হচ্ছে, স্বাক্ষর, ঠিক আছে। তাহলে অক্ষর জ্ঞান, তাহলে অক্ষরহীন পরিচয়, অক্ষর পরিচয়হীন আর কি, অর্থাৎ অক্ষর চেনে না এরকম, অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগাহার। তাহলে তোমরাই বলো নিরক্ষর কোনগুলো প্রকাশ করছিল, এই 1 প্রকাশ করছিল, তাহলে 1 হবে লবে, আর দুটো যোগফল হবে নিচে অর্থাৎ হরে। তাহলে কত হচ্ছে, 1/5, অর্থাৎ 5 জনের মধ্যে 1 জন কি, অক্ষর। তাহলে আমার টোটাল কতজন ছিল, 6,550 জন। কতজন ছিল, 6,550 জন। তাহলে 6,550 জনের মধ্যে স্বাক্ষর কতজন বের করি, ঠিক আছে। তাহলে সুতরাং 6,550 জন জনসংখ্যার লোকের মধ্যে স্বাক্ষর কত হবে বলো। তাহলে আনুপাতিক ভাগ কত বেশি, 4/5। এবার এটাকে গুণ করে দিতে হবে যতজন আছে, টোটাল যতজন বের করছে, ঠিক আছে। তাহলে 6,550 জন। এবারে কাটাকাটি করো, 5 দিয়ে কাটবে, তাহলে হচ্ছে 5 × 13 65, 5 × 10 = 50, তাহলে 1310। 4 দিয়ে গুণ করতে হবে, 4 × 13 52 আর 40, ঠিক আছে। তাহলে 5240 জন হচ্ছে স্বাক্ষর, ঠিক আছে। এবার দেখো অক্ষর, তাহলে 6,550 জনের মধ্যে লোকের মধ্যে অক্ষর পরিচয়হীন কত বলো। তোমাকে কি করতে হবে, কত ছিল বলো, 1/5 ছিল, তাহলে 1/5 গুণিত করতে হবে 6,550 জন, অর্থাৎ যতজন তুমি বের করছো তাকে অবশ্যই গুণ করতেই হবে, ঠিক আছে। তাহলে এটা কত পেলাম, 1310, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে, 1310ই হবে, ঠিক আছে। তাহলে এতজন হচ্ছে অক্ষর জ্ঞানহীন, ঠিক আছে। তাহলে তোমাকে অতএব কি লিখবে, তুমি লিখবে যে স্বাক্ষর লোক সংখ্যা কত, স্বাক্ষর লোক সংখ্যা হচ্ছে এটা, ঠিক আছে, 5240, আর অক্ষর হচ্ছে
1310। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। তো পরবর্তী অঙ্কটা আমরা পড়ে নিই। 640 টাকা বিশু অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, তাহলে কাকে কত টাকা দেবো হিসাব করি। ঠিক আছে, তাহলে দেখো আমি আগে অনুপাত ব্যাপারটা বলে দিই। 5:3 মানে কি বোঝায়? 5:3 মানে বোঝায় হচ্ছে তার টোটাল যোগফল কত বলো? 8। তাহলে 8কে নিচে রাখো। তাহলে প্রথমটা হচ্ছে 5 বাই, মানে এটা আনুপাতিক ভাগই আমি হারারি লিখলাম, এটা হচ্ছে, তারপরেরটা হচ্ছে 8, 3। তাহলে 8 টাকার মধ্যে 5 টাকা, যদি টোটাল 8 টাকা হয়, ঠিক আছে, তাহলে 8 টাকার মধ্যে 5 টাকা পাচ্ছে কে? বিশু। এবং 8 টাকার মধ্যে 3 টাকা পাচ্ছে কে? অপর্ণা। কিন্তু আমার তো এত টাকা ছিল না, আমার ছিল কি 640 টাকা। তো 640 টাকার মধ্যে কত কে পাবে? ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। 5:3 মানে বুঝতে পেরেছো টোটাল হবে কত? 8 টাকা। তাহলে 8 টাকার মধ্যে 5 টাকা পাবে বিশু, আর 8 টাকার মধ্যে 3 টাকা পাবে অপর্ণা। তাহলে 640 জনের মধ্যে কত পাবে, কত টাকা করে পাবে? তাহলে এটা আমরা ভাষা দিয়ে কীভাবে লিখবো? আমরা ভাষা দিয়ে লিখবো, দেখো এটা বোঝানোর জন্য বললাম। এবার আমরা ভাষা দিয়ে লিখছি, দেখো আমরা লিখবো যে বিশু ও অপর্ণার মধ্যে টাকার অনুপাত, তোমরা এটা লিখবে না, এটা বোঝার জন্য বললাম। এটা তোমরা এখান থেকে যে সাদা কালিতে আছে সেটা লিখবে। ঠিক আছে, অনুপাত 5:3। ঠিক আছে, 5:3। তাহলে এবার তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে বিশুর টাকার আনুপাতিক ভাগহার, বিশুর টাকার আনুপাতিক ভাগহার কত বলো? একটু আগে দেখালাম যে বিশু কোনটা? 5। এই যে 5, তাহলে 5 থাকবে লবে, আর এই দুটো যোগফল 5 + 3 থাকবে হরে, অর্থাৎ 5/8। ঠিক আছে, এবং অপর্ণার কথা হয় বলো? অপর্ণার টাকার আনুপাতিক ভাগহার, তাহলে অপর্ণার ক্ষেত্রে দ্বিতীয়টা, তাহলে 3, আর নিচে হচ্ছে 5 + 3, এটা আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার তোমাকে বের করতে হবে, তবে অঙ্ক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার আমাদের 640 টাকার মধ্যে লিখবো। ঠিক আছে, তাহলে সুতরাং 640 টাকার মধ্যে বিশু পাবে সমান চিহ্ন দাও। তাহলে কত করবে? তাহলে 640কে গুণ করো কত দিয়ে? বিশুর আনুপাতিক ভাগহার কত ছিল? 5/8। তাহলে 5/8 আনুপাতিক ভাগহার দিয়ে গুণ, তাহলে 8 দিয়ে গুণ করো, ভাগ করো। 8 × 8 = 64, মানে 80। ঠিক আছে, তাহলে 5 × 8 = 40, মানে হচ্ছে 400 টাকা। ঠিক আছে, কত টাকা? 400 টাকা। এটা কে পেলো? এটা পেলো বিশু। তাহলে এখনও বাকি আছে কে? 640 টাকার মধ্যে অপর্ণা পাবে। তাহলে 640, অপর্ণার আনুপাতিক ভাগহার কত ছিল বলো? এই যে 3/8, তাহলে 3/8, 8 দিয়ে এটা কাটবে, কত পাবে? 80। তাহলে গুণ করো, 3 × 8 = 24, মানে 240 টাকা। ঠিক আছে, তাহলে অতএব তোমরা কি লিখবে? অতএব বিশু পাবে 400 টাকা এবং অপর্ণা পাবে 240 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই, চলো। দেখো পরবর্তী অঙ্ক 3 এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1, 49:1। হিসাব করে দেখি এ প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। আমাদের শুধু লোহাটা বের করতে হবে, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একই রকম 1 আর 2 এর মতোই অঙ্ক। তাহলে দেখো, তাহলে লোহা, প্রথমটা তো লোহা, তাহলে লোহার আনুপাতিক ভাগহার কত? 49/49 + 1, অর্থাৎ 49/50। এবং আমরা ইস্পাত অ্যাকচুয়ালি দরকারই নেই, আমাকে কী বের করতে বলেছে? লোহা বের করতে বলেছে, তাই আমরা এটা বের করলেই হবে। ঠিক আছে, তাহলে এত আনুপাতিক ভাগহার, তাহলে পরে এটা হচ্ছে যে 50 কেজির মধ্যে 49 কেজি হবে। তাহলে 250 কেজির মতো কী করে পাবো? গুণ করে দিলে হয়ে গেল 250। তাহলে আমরা ভাষা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা লিখব ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত
সমান 49:1। ঠিক আছে, এবার দেখো আমরা লোহা আর কার্বনের আনুপাতিক ভাগহার বের করব, কিন্তু যেহেতু আমার শুধু লোহা চেয়েছে তাই আমরা কার্বনের আনুপাতিক ভাগহার না বের করলেও হবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র লোহা বের করছি। ঠিক আছে, তাহলে আমরা লিখি লোহার আনুপাতিক ভাগহার কত হবে বলো? একটু আগে দেখালাম এটা, তোমরা এটা লিখবে না, এটা আমি শুধুমাত্র বোঝার জন্য বলেছি। ঠিক আছে, তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে অঙ্ক। ঠিক আছে, তাহলে ভাগহার কত বলো? তাহলে 49 আর নিচে কত? 49 যোগ 1, তাহলে কত হচ্ছে? 49/50। তাহলে আমরা কত কেজির মধ্যে বের করতে চাইছি? 250 কুইন্টাল। কেজি তো না, 250 কুইন্টাল। তাহলে 250 কুইন্টাল ইস্পাতে লোহা থাকবে কত? তাহলে 250 গুণিত লোহার আনুপাতিক ভাগহার। লোহার আনুপাতিক ভাগহার কত? 49/50। তাহলে 50 দিয়ে কাটো, তাহলে এটা কত পাবে? 5। তাহলে 5 49 কত হবে? 5 9 45, 5 হাতে থাকে 4, 4 5 20, আর হচ্ছে 4, তাহলে 24। ঠিক আছে, তাহলে 245 কুইন্টাল। 245 কুইন্টাল। আশা করছি বুঝতে পেরেছো অঙ্ক। তো তোমরা লিখে নেবে, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। চলো 4 নম্বর প্রবলেম আমরা পড়ে নিই, যে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। অর্থাৎ এখানে 9:2, তাহলে 9 যোগ 2 করো, কত হচ্ছে? 11। তাহলে 11 জনের মধ্যে প্রথম যে 9 জন আছে তারা কি করতে পারে? নাচ করতে পারে, গান করতে পারে, এবং 2 যে আছে সেটা কি করতে পারে? ওরা কি করতে পারে? নাচ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে নাচ আর এটা হচ্ছে গান। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তাহলে গান করার সংখ্যা যোগ হবে। তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? তাহলে প্রথমত আমরা অনুপাত থেকে নিই, এই যে 9:2, এই 9:2 থেকে 2 থেকে আমরা 143 জনের মধ্যে কতজন নাচ করতে পারে আর কতজন গান করতে পারে এই সংখ্যাটা আমরা বের করে নেব। তারপরে আমরা শুধুমাত্র, যেহেতু পরে অ্যাড হচ্ছে কারা? অ্যাড হচ্ছে শুধুমাত্র গান করা ছাত্রী, তাই আমরা গানের সঙ্গে যোগ করে দেবো, গানের সঙ্গে যোগ করে দেবো। অর্থাৎ ঠিক আছে, প্রথমত গান করে এরকম ছাত্রের সংখ্যা বের করবো, তার সঙ্গে যোগ করবো, এই হচ্ছে আমাদের রুলস। ঠিক আছে, তো চলো আমরা ভাষার যে অঙ্কটা শুরু করি। এটা আমরা বোঝার জন্য বললাম আর মুছে দিলাম। ঠিক আছে, তো চলো শুরু করি। তাহলে কি লিখবো? শুধু নাচ, শুধু গান, প্রথমত গান আছে। ঠিক আছে, শুধু গান ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত বলা আছে বলো? 9:2। ঠিক আছে, 9:2। তাহলে আমরা আনুপাতিক ভাগহার বের করবো, শুধুমাত্র গান করা তারপরে নাচ করা। ঠিক আছে, তাহলে লিখতে পারো, তাহলে কমা শুধু নাচ করতে পারা ছাত্রীদের ছাত্রী সংখ্যা বললে হতো, ছাত্রীদের আনুপাতিক ভাগহার দেখো নাচ করতে পারছে এরকম সংখ্যাটা কোনটা? 9। তাহলে 9 থাকবে লবে, আর দুটো সংখ্যার যোগফল অর্থাৎ অনুপাতিক যোগফল কত? নিচে হবে। ঠিক আছে, তাহলে 9, তাহলে এটা কত হলো? 11 যোগ 2। ঠিক আছে, তাহলে আবার বের করবো শুধু, এখানে কি হবে? গান করতে পারা ছাত্রীদের আনুপাতিক ভাগহার। তাহলে দ্বিতীয়টা নির্দেশ করছে নাচ করতে পারা, গান করতে পারা। প্রথমটা গান হবে, সরি এখানে ভুল করেছি, এখানে গান করতে পারা, আর এটা হবে নাচ করতে পারা। ঠিক আছে, তাহলে 2/9 যোগ 2, তাহলে কত হচ্ছে? তাহলে 2/11। এবার দেখো টোটাল কতজন আছে? 143 জন ছিল। ঠিক আছে, তাহলে 143 জনের মধ্যে কতজন গান করতে পারছে আর কতজন নাচ করতে পারছে এটা বের করে নিই। ঠিক আছে, তাহলে অতএব 143 জন ছাত্রীর মধ্যে
শুধু প্রথমটা গান, শুধু গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত হবে বলো? তাহলে 143 দিয়ে গুণ করে দেবো কাকে? তাহলে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার, তাহলে 9/11। ঠিক আছে, তাহলে 11 দিয়ে কাটো, এটা 11কে 11, 3 থাকছে, তাহলে 33, 3 11 33। ঠিক আছে, তাহলে এখন 13 আর 9 গুণ করো, কত হবে? 117। ঠিক আছে, 3 9 27, 7 হাত থেকে 2, 9 9 কেন 2 11, অথবা তোমরা নামটা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এত জন। এবার দেখো আমরা এবারে বের করবো কি, শুধু গান নাচ করতে পারে। এবার তাহলে 143 জন ছাত্রীর মধ্যে শুধু নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা কত হবে বলো বাবু? 143 গণিত এখানে নাচ করতে পারা ছাত্রীদের আনুপাতিক ভাগহার কত? 2/11। ঠিক আছে, একই রকমভাবে কাটাকাটি করো, এটা কত হবে? 13, 13 দুগুণে তাহলে 26 জন। ঠিক আছে, এবার দেখো এই পর্যন্ত আগের মতো স্টাইলই হলো। ঠিক আছে, কিন্তু এখানে একটা নতুন জিনিস টুইস্ট ঢুকিয়েছে, সেটা হচ্ছে 3 জন ছাত্রী গান করতে পারে এরকম ছাত্রী এসছে, তবে গান করতে পারা, নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে নতুনভাবে, অর্থাৎ নতুন, তাহলে আরও আমরা কী লিখবো? আরও 3 জন ছাত্রী গান করতে পারে, তাহলে এখন মোট শুধু গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত বলো? দেখো কতজন পেয়েছিলে নাচ করতে পারে এরকম ছাত্রীর সংখ্যা, কত পেয়েছিলে? এই দেখো পেয়েছিলে হচ্ছে 117 জন। ঠিক আছে, এখন আরও 3 জন চলে এসছে, মানে এখন যোগ হয়ে যাবে। তাহলে 117 যোগ কত বলো? 3, তাহলে কত হচ্ছে? 120 জন। ঠিক আছে, 120 জন। এবার তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কে আসেনি, এখানে কিন্তু আমাদের নাচ করতে পারা এরকম ছাত্রী আসেনি, শুধু গান করতে পারে। তাহলে মানে আমাদের এখন নতুন অনুপাতটা কত হয়ে যাবে? তাহলে 120 অনুপাত 26, 120 অনুপাত 26। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি, কারণ নাচ করতে পারা ছাত্রী তো আসেনি। তাহলে এখন শুধু গান ও নাচ করতে পারা, শুধু নাচ, গান ও শুধু নাচ এরকম হতো, এখানে শুধু নাচ দিয়ে দেবে, করতে পারা ছাত্রীদের অনুপাতটা কত হবে বলো? তাহলে শুধু গান করতে পারে এরকম ছাত্রীর সংখ্যা কত? 120, আর শুধুমাত্র নাচ করতে পারে ছাত্রীর সংখ্যা কত? 26। তাহলে এই দুটো অনুপাত করো, তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে কাটাকাটি হবে, তাহলে 60 অনুপাত 13। এই ছিল আমাদের অঙ্ক, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করতে পারবে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, আর এই তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও। চলো পরবর্তী অঙ্কর দিকে। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্ক, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? ঠিক আছে, একদম 4 নম্বরের মতো সিমিলার। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো চলো আমরা অঙ্ক শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো দেখো, তাহলে ডেটল জলে, প্রথমে এই ভাষাটা দিতে হবে, অনুপাত লিখতে হবে তোমাকে। ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত দেওয়া আছে বলো? আয়তন অনুপাত দিতে পারো, আয়তনের অনুপাত, এখানে আয়তন লিখে দাও, আয়তনের অনুপাত। ঠিক আছে, সমান কত? 1:3। এবার তুমি কি লিখবে? এবার লিখবে আনুপাতিক ভাগহার। তাহলে ডেটল জলে, এখন লেখার পর ডেটল জলে
জলের আনুপাতিক ভাগহার সমান, তাহলে প্রথমটা জল নির্দেশ করছে আর নিচে কত হবে, দুটো যোগফল অনুপাতের, তাহলে 1/4। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয়, ডেটলের আনুপাতিক আয়তনে লিখতে পারতো, কোনো সমস্যা নয়। ডেটলের আনুপাতিক ভাগহার কত হচ্ছে, দ্বিতীয়টা ডেটল, 3/1 + 3 মানে কত হচ্ছে 1/4। ঠিক আছে, এটা হলো আনুপাতিক ভাগহার। তাহলে এখন আমরা বের করব কি 240 মিলিলিটারের মধ্যে কত আছে, 240 মিলিলিটার ডেটলের জলে কতটা ডেটল আছে, কতটা জল আছে বের করব। তারপরে আমাদের এই যে 60, এই 60টা যোগ করব। ঠিক আছে, কার সঙ্গে, না শুধুমাত্র জলের সঙ্গে যোগ করব। ঠিক আছে, তো চলো আগে আমরা বের করে নিই যে 240 মিলিলিটার ডেটল জলের আয়তন। ঠিক আছে, কীভাবে লিখবো, তাহলে যেটা সংখ্যাটা বের করছি সেটা গুণ করব 240 কার সঙ্গে, না জলের আনুপাতিক ভাগের হার সঙ্গে, তাহলে কত হবে, এটা 3 হবে, এটা 3 হবে, ভুল করেছি। আচ্ছা, এটা 1/4, তো কাটাকাটি করো, 4 × 6 = 24 মানে 60। ঠিক আছে, তাহলে 60 মিলিলিটার। ঠিক আছে, এটা জল পেয়ে গেলাম। এবার দেখো 240 মিলিলিটার ডেটলের আয়তন কত হবে বলো, তাহলে প্রথম 240 করো, তারপরে কত, না ডেটলের আয়তনের আনুপাতিক ভাগহার এটা, তাহলে 40, 60 হবে, তাহলে 3 × 60 = 180, তাহলে 180 মিলিলিটার। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা নতুনভাবে কি অ্যাড করছি, শুধুমাত্র জল, 60 মিলিলিটার জল যোগ করছি। ঠিক আছে, তাহলে এখন ওই মিশ্রণে বা ওই ডেটল জলে, দেখো ওই ডেটল জলে 60 মিলিলিটার জল মেশালে জলের আয়তন হবে কত হবে বলো, আগে কত ছিল, 60 ছিল, এখন 60 আরও যোগ করছো, তাহলে 60 + 60 কত হচ্ছে 120 মিলিলিটার। তাহলে নতুন মিশ্রণে বা নতুন ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত হবে বলো, এখন তোমরা জল কত আছে 120 আর ডেটল কত আছে 180, তো 0 0 কাটো, তারপরে 6 দিয়ে 6 × 12, 3 × 6 = 18, তাহলে কত হচ্ছে 2:3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো আমার কমেন্ট সেকশনে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আপলোড করতে চেষ্টা করবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভিডিও পজ করে অঙ্ক লিখে নেবে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো 6 নম্বর অঙ্কটি দেখো, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করে, তিনি কত টাকা সংসার খরচ করেন। ঠিক আছে, এখানে দেখো 2-3টে ধাপের কথা বলেছে। প্রথমত দেখো ওর মানে টোটাল আয় হচ্ছে 24,750 টাকা। ঠিক আছে, তো সেখান থেকে তিনি কী করেন, 750 টাকা তিনি বাড়ি ভাড়া দিয়ে দেন, তাহলে বাকি থাকছে কত বলো, 24,000 টাকা থাকছে। তাহলে এই 24,000 টাকা কী করছে, না তিনি কিছু টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন এবং কিছু টাকা গেছে মানে এটা বাড়ি ভাড়া দিচ্ছে, বাকি টাকা তিনি কী করছেন, না সংসার খরচের জন্য তিনি কত টাকা ব্যয় করছেন, 3:1 অনুপাতে সংসার খরচ, আর এটা হচ্ছে ছেলেমেয়ের খরচ। তাহলে
যদি টোটাল 4 টাকা হয় তাহলে 3 টাকা খরচ করেছে কোথায়? সংসারের জন্য, আর 1 টাকা খরচ করেছে শিক্ষার জন্য। ঠিক আছে, তাহলে আমাকে এখন বের করতে হবে শুধুমাত্র সংসার খরচ। তাহলে আমরা সংসার খরচের আনুপাতিক ভাগহার বের করলেই হয়ে যাবে। আশা করছি অঙ্কের প্রবলেমটা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার লিখে শুরু করছি। ঠিক আছে, তো তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির বা বলতে পারো ব্যক্তিটির মাসিক আয় কত টাকা বলো? 24,750 টাকা, যার মধ্যে তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন। 750 টাকা বাড়ি ভাড়া দেন। ঠিক আছে, বাকি টাকা অর্থাৎ 24,750 মাইনাস 750 সমান হয়ে যাচ্ছে কত? 24,000 টাকা তিনি এক লাইনে লিখতে পারতে, তিনি 3:1 অনুপাতে সংসার ও পড়াশোনার জন্য খরচ করেন। ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য খরচ করেন। তাহলে আমরা আনুপাতিক ভাগহারটা বের করি। শুধু আমাদের সংসার খরচটা চেয়েছে, তাহলে সংসার খরচ আনুপাতিক ভাগহার বের করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে লিখছে সংসার খরচের আনুপাতিক ভাগহার কত বলো? সংসার খরচের জন্য তিনি কী করছেন? মোট কত টাকা ব্যবহার করছেন? 3, আর এখানে যোগফল করো অনুপাতে 3/4। ঠিক আছে, তাহলে টোটাল খরচ তার এখন পড়ে আছে কত? 24,000 টাকা আছে। তাহলে 24,000 টাকার মধ্যে 3/4 ভাগে ভাগ করছে। ঠিক আছে, ব্যবহার করছে। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব যে 24,000 টাকার মধ্যে সংসার খরচ বাবদ তিনি ব্যয় করেন 24,000 গুণ হবে, কার সঙ্গে গুণ হবে? না, সংসার খরচের যে আনুপাতিক ভাগ হয় তার সঙ্গে। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে 6, এটা হচ্ছে 6,000, তাহলে 3/6 18,000 টাকা। ঠিক আছে, তাহলে অতএব তিনি, তোমরা লিখে নেবে, অতএব তিনি 18,000 টাকা সংসার বাবদ খরচ করে থাকেন। ঠিক আছে, তো তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নেবে। আমরা চলে এসেছি পরবর্তী অঙ্কতে। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্ক 7, এটা খানিকটা 6-এর মতোই, আমরা পড়ে নিই। দেখো, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল এবং 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাদ দেয় এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা তিনি নতুন বই কিনেছিলেন। ঠিক আছে, তো অঙ্কটা একটা ভালো করে বুঝবে। তাহলে টোটাল তার আয় কত, মানে ওই লাইব্রেরির 74,350 টাকা সরকারি অনুদান, তার সঙ্গে যোগ হবে 4,350 টাকা যেটা তিনি চাঁদা আদায় করেছেন, এবং পুরনো কাগজপত্র বইপত্র এইসব বিক্রি করে 1,300 টাকা পেয়েছে। তাহলে এটা টোটাল তার সে ইনকাম। ঠিক আছে, মোট টাকার পরিমাণ এটা হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেগুলোকে আমরা বিভিন্ন খাতে ব্যবহার করছি। নতুন বই কিনছি কিছু, তারপর পুরনো বই বাদ দিচ্ছি, আর পাঠাগারের কর্মচারীরা বেতন দিচ্ছি, তার অনুপাতও দেওয়া আছে 15:3:2। ঠিক আছে, তো আমরা হিসাব করছি কত টাকার নতুন বই কিনেছেন। তাহলে আমাদের প্রথম অনুপাতটা শুধু বের করতে হবে, প্রথম আনুপাতিক ভাগহারটা বের করতে হবে, বাকি বের করার দরকার নেই। তাহলে আমরা প্রথমত তাহলে অঙ্ক শুরু করে দেখো, তাহলে কী লিখবো? আমরা লিখবো
মোট টাকার পরিমাণ কত বলো? তাহলে আমরা ভাষা দিয়ে লিখছি মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ সমান আমরা বলতে পারি সরকারি অনুদান, সরকারি অনুদান যোগ চাঁদা আদায় যোগ পুরনো বই বিক্রি, পুরনো বই বিক্রি করেছেন, ঠিক আছে, পুরনো বই বিক্রি করা টাকা বা বিক্রি। তাহলে সরকার অনুদান কত টাকা পেয়েছেন? ৭৪,৩৫০ টাকা। চাঁদা আদায় করেছেন ৪,৩৫০ টাকা। আর পুরনো বই বিক্রি করেছেন ১৩০০ টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে? এটা হয়ে যাচ্ছে ৮০,০০০ টাকা। কত টাকা? ৮০,০০০ টাকা। তার মধ্যে তিনি নতুন বই কেনার জন্য ১৫:৩:২ এই অনুপাতে করার মধ্যে ১৫ যে ভাগহার পাবো আমরা, আনুপাতিক ভাগহার, তিনি সেটা বই বাধ্যে ব্যবহার করছেন, ঠিক আছে, সরি বই কিনতে ব্যবহার করছেন। তাহলে আমরা আগে অনুপাতটা লিখে নিই, কীভাবে লিখবো? তাহলে দেখো এই টোটাল ৮০,০০০ টাকা তার মানে ওই লাইব্রেরির ইনকাম, ঠিক আছে। তার মধ্যে আমরা নতুন বই কিনছি কিছু, তারপরে পুরনো বই বাদ দিয়ে ব্যবহার করছি, আর পাঠাগারে কর্মচারীদের জন্য বেতন দিচ্ছি, ঠিক আছে। তো আমরা সেই অনুপাতটা আগে লিখে নিই। কী লিখবো তাহলে? নতুন বই কেনার খরচ অনুপাত পুরনো বই বাধা, পুরনো বই বাধার খরচ অনুপাত কে না তোমার কর্মচারীদের বেতন, কর্মচারীদের বেতন, সে অনুপাতটা কত হয়ে যাচ্ছে বলো? কত দেওয়া আছে? ১৫:৩:২, ঠিক আছে। আমার এখানে কিন্তু শুধুমাত্র নতুন বই কেনার খরচটাই চেয়েছে, তাহলে নতুন বই কেনার আনুপাতিক ভাগাহার বের করবো, ঠিক আছে। তাহলে এখন নতুন বই কেনার আনুপাতিক ভাগহার কত হয়ে বলো? তাহলে ১৫, আর নিচে হচ্ছে সবগুলো যোগ, ১৫+৩+২, তাহলে কত হয়ে যাচ্ছে? ১৫/২০, ঠিক আছে। তাহলে আমরা ৮০,০০০ টাকার মধ্যে বের করে নিই, ঠিক আছে, খরচ। তাহলে ৮০,০০০ টাকার মধ্যে বই কেনার জন্য খরচ করেন সমান, তাহলে পরে ৮০,০০০ গুণিত আনুপাতিক ভাগহার কত? ১৫/২০, কাটাকাটি করো, এটা কত হয়ে যাচ্ছে? একটা শূন্য কাটবে, আর ৪,০০০, তাহলে হচ্ছে ৪×১৫=৬০, তাহলে ৬০,০০০ টাকা, ঠিক আছে, ৬০,০০০ টাকা। এই ছিল আমাদের অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ভিডিও পজ করে দেখে নাও। আমরা পরবর্তী পার্টে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।